একচক্র বলে একটি গ্রাম আছে, সেখানে গিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে আপনারা আশ্রয় গ্রহণ করুন অতিথি হিসেবে। ছদ্মবেশে ব্রাহ্মণের মতো আপনারা জীবন অতিবাহিত করুন। 5 ভাই নয় 4 জন, কারণ ভীম পাহারা দিচ্ছে। তোমার কে ভাই আছে হিড়িম্ব? কে কোন রাক্ষস? পাঠাও আমাকে, আমি দেখে নিচ্ছি। তিনি একজন রাক্ষসীর সঙ্গে বিবাহ দিতে ভীমের বা মিলন ঘটাতে কোথাও গিয়ে একবারও কিন্তু কাস্টের কথা আনলেন না, একবারও ডিফারেন্সের কথা আনলেন না যে তুমি মানুষ তুমি রাক্ষস। মানে মহাভারতের কাস্টিজম খুব নাকি দারুণভাবে আছে। কুরুক্ষেত্রে ঘটোৎকচের আগমন এ বলে যে কোনো সময় আমাকে যদি মনে করেন, আপনারা জাস্ট মনে যদি করেন, আমি হাজির হয়ে যাব। আমি হিড়িম্বর সাথে বৃকোদরকে লড়াই করতে দেখেছি, বুঝেছি ওর মধ্যে হাজার হস্তির বল, কোনো রাক্ষস কিছু করতে ওকে পারবে না। রাক্ষস মানে কি আমার খাবার দাবার খেয়ে যে ভয় ডর নেই নাকি? এখানে একটা কমেডি সিন আছে, পিঠে এসে মারে হিড়িম্বের তাগায়, হ্যাঁ, আর খাওয়া শুরু করে। আবার খাওয়া বলছি এটা আছে। যদি করো বুঝে নাও কি হবে। ত্রাস এবং সে মন্ত্রসিদ্ধ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সোল কানেকশন এপিকে। আজ আমরা কথা বলবো মহাভারত বলে একটি মহাকাব্য নিয়ে। সরি, এটা আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আমি আর প্রেমাশিস এইভাবে কথা বলা যায় কিনা প্র্যাকটিস করছিলাম, সেই কারণে এটা বললাম। এমনিতে যেভাবে বলি আমি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমরা এইখানে যেটা করি সেটা হলো, আপনারা অনেকেই জানেন, অলরেডি কিছু মানুষ তো দেখছেনই। সেটা হলো আমরা একটি অত্যন্ত চর্চিত মহাকাব্য নিয়ে কথা বলি। তার নাম হলো মহাভারত। আপাতত এটা বইটা দেখতে পাচ্ছেন, একটি অত্যন্ত ভারী বই, ধরে রাখাই অনেকটা বেশ কঠিন কাজ। এবং তার সঙ্গে আরেকটি বইয়ের রেফারেন্স আছে, এটা হলো শ্রী কালীপ্রসন্ন সিংহ অনুদিত মহাভারত, আরেকটি হলো রাজশেখর বসু সারানুবাদ, সেটা খুবই পপুলার। এই দুটো বই খুবই পপুলার, বাট এটা আরও বেশি পপুলার। আর প্রেমাশিসের একটা রেফারেন্স বই আছে বিবেক দেবরয় নিয়ে। আমরা চেষ্টা করি যে বিভিন্ন রকম বইয়ের রেফারেন্সেস এবং বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম ভার্সন তুলে আপনাদের কাছে একটা একটু কি বলবো, কি বলে ওটাকে, এলাবোরেট না, আরে আমরা চেষ্টা করি বিভিন্ন বই থেকে বিভিন্ন রেফারেন্স তুলে একটা পরপর ক্রমাগত যেভাবে মহাভারতকে ব্যাখ্যা করা হয়েছে সেইভাবেই মহাভারতটা আমরা চেষ্টা করছি ব্যাখ্যা করার। জানি না কত দূর অবধি করতে পারবো। আপাতত আমরা বোধহয় 12 নম্বর এপিসোডে আছি এখন। আপাতত আমরা পৌঁছেছি হলো যতুগৃহ পর্বে 11 নম্বর অবধি। যতুগৃহ দহন শেষ হয়েছে। আমরা এরপর চলে যাব হিড়িম্ব পর্বে। যাকে এবার আমরা কি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা তো মোটামুটি আপনারা অনেকেই জানেন, তবুও আমরা একটু ডিটেলে ব্যাপারটাতে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যতুগৃহ পর্ব অনুযায়ী যেটা দেখা যায়, শেষে তারা বনে বিশ্রাম নিচ্ছেন 5 ভাই এবং তার মাতা, মানে তার মা কুন্তী, তার 5 জন বিশ্রাম নিচ্ছে। এবার যেটা হয় সেটা শুরুটা আমি করি, তারপর তুই ধরে নে। হ্যাঁ, না 5 ভাই নয় 4 জন, কারণ ভীম পাহারা দিচ্ছে। হ্যাঁ, পাহারা দিচ্ছে, তারা প্রত্যেকেই ওখানে আছে, ভীম পাহারা দিচ্ছে এবং 4 জন ঘুমোচ্ছেন। তো জঙ্গলের যে ওই পার্টিকুলার জঙ্গলটার যে অধিষ্ঠাতা, সেই অর্থে মানে জঙ্গলের মালিক, সে হলো হিড়িম্ব বলে একটা রাক্ষস। এবং সে ডালপালার মাঝখান দিয়ে দেখেছে 5টা নধর পুষ্ট মানব দেহ, তার চোখে তো তাই। এবং সে দেখেছে অনেক দিন পর মানুষের রক্ত খাওয়ার একটা বাসনা জেগেছে, তার মাংস রক্ত খাবে, এবং সে খুবই মাংসাশী একজন রাক্ষস। তো সে হিড়িম্বাকে তার বোন হিড়িম্বাকে গিয়ে বলে, শোনো, এরম 5টা মানুষ আছে, যদি পুরো একটা রাক্ষসদের মধ্যে ফিস্ট করতে হয়, ইমিডিয়েটলি গিয়ে এদেরকে ধরে নিয়ে এসো, তাহলে আমি তো খাবোই, রাক্ষস সবাই খেতে পারবে, প্রত্যেকে আছে। হিড়িম্বা বলে ঠিক আছে। হিড়িম্বাও রাক্ষসী, সে তো যায়। গিয়ে 4 জনকে তো সে দেখে, কিন্তু তারপর দেখতে পায় একজন মানে অত্যন্ত তেজবান একটি পুরুষ, সে পাহারা দিচ্ছে এদেরকে।
এবং সে হলো বৃকোদর ভীম। এবং তাকে দেখে হিড়িম্বা মহাভারত অনুযায়ী কামাতুরা হয়ে পড়েন। হুম বারবার আমরা দেখেছি কামাতুরা হয়ে পড়েন, এই কথাটা আছে। তার কোথাও একটা ডিজায়ার তৈরি হয় এই মানুষটির প্রতি, এবং মনে হয় একে তো মানে অনেক মানুষ তো আমি দেখেছি, এর মধ্যে একটা আলাদাই তেজ আছে। তো সে গিয়ে যেটা করে, সে প্ল্যানটা ক্যান্সেল করে বলে ভীমকে গিয়ে যে আমি তোমার প্রতি যথেষ্ট আকৃষ্ট এবং আমার তোমাকে চাই, কারণ হিড়িম্ব আমাকে বলেছে যে তোমাদেরকে মেরে নিয়ে যেতে। হ্যাঁ, এখানে একটা শুধু যে সে তখন কিন্তু মানবদেহী রূপে যায়। প্রথমে মানবদেহী রূপ গ্রহণ করে না, তারপরে যখন মানবদেহী রূপ গ্রহণ করে তখন কুন্তী তাকে দেখতে পায়। তার আগে অবধি তার রাক্ষস দেহই ছিল। হুম এবং আমার মনে হয় সেটার কারণ আছে, মানে আমি এইটাতে যেমন এটাতে লেখা, ওটা আলাদাভাবে লেখা নেই, বাট কালীপ্রসন্ন সিংহের মহাভারতে কিন্তু মানব দেহ ধারণ করার টাইমিংটাও দেওয়া আছে, কখন, যখন হিড়িম্বর সঙ্গে মারামারি চলছে তখন সে মানব দেহ ধারণ করে। আচ্ছা, এখানে বিবেক দেবরায়ের যে বই, সেখানে কিন্তু সে ভীমের সাথে প্রথমবার দেখা হবার আগেই মানব দেহ ধারণ করে, কারণ বেশ সুন্দর লাস্যময়ী একটা রূপ সে ধারণ করে। এইগুলো টুকটাক এদিক ওদিক আছে, হ্যাঁ, সেটা যাই হ্যাঁ, হোক, হ্যাঁ। আলটিমেটলি ব্যাপারটা তাই। আমার মনে হয় এখানে যেহেতু মানে যেটা বেদব্যাসের মহাভারতের কালীপ্রসন্ন সিংহের বিরোচনা, সেটাতে অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার মনে হচ্ছে যে হিড়িম্বা ওয়ান্টেড টু বি, আমার মনে হচ্ছে হিড়িম্বা নিজের আসল রূপে যেতে চেয়েছিল। মানে ভীমকে বলে, এবার ভীম বলে না এইসব ভুলভাল কথা বলে লাভ নেই, আমি এইসবের মধ্যে এখন নেই, তুমি রাক্ষসী এমনিতেও, আর আমার সঙ্গে ওইসব ভেবই না, আমার এখন এই 4 ভাই বোন আছে, তোমার কে ভাই আছে হিড়িম্বু, কে কোন রাক্ষস সে, পাঠাও আমাকে, আমি দেখে নিচ্ছি, বাকিটা তোমাকে অত ভাবতে হবে না, আমার নাম ভীম, আমার গায়ে যা জোর আছে, সে একা কেন, তোমাদের সমস্ত রাক্ষসকে আমি দেখে নেবো। আচ্ছা, এখানে কিন্তু আমি বিবেক দেবরা, যেহেতু এটা অন্য ভার্সন, আমি এখানে একটু চেঞ্জগুলোও বলে দিই, যাতে একদম একটা হচ্ছে যে মানবদেহ রূপ ধারণ করেই সে যায়, এবং গিয়ে সে একটা, তার মধ্যে একটা ভাবনা তৈরি হয় যে একদিকে তো আমি ভাইয়ের কথা শুনবো, নাকি এই যে আমি আকৃষ্ট হয়ে পড়েছি এটার গুরুত্ব বেশি, ঠিক। এই একটা তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং শেষে সে ডিসাইড করে যে না, আমি আমার নিজের যে একটা আকর্ষণ হচ্ছে, এই প্রেম ভাব জাগছে আমার মধ্যে বা কাম ভাব জাগছে, এটার গুরুত্ব বেশি দেওয়া প্রয়োজন। এবং ভীমকে গিয়ে কিন্তু এই বই অনুযায়ী ভীমকে গিয়ে সে বলে এই পুরো ঘটনাটা, যে আমি হচ্ছি, এখন আমার এই রূপ রয়েছে, কিন্তু আমি আসলে হিড়িম্বা, এক রাক্ষসী, এবং আমার ভাই হচ্ছে হিড়িম্ব, যে এই জঙ্গলের মালিক, এবং সে কিন্তু এই কারণে আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, আমি তোমার সাথে মিলিত হতে চাই। তারপরের যেটা বললি, সেখানে ভীম তখন তাকে যে মানা করে, সেটা বলে যে আমি আমার মা এবং 4 ভাইকে ছেড়ে তোমার সাথে মিলিত হয়ে চলে যাব, এটা সম্ভব নয়। ঠিক। তারপরের পার্টটা সেমই আছে, না এটাও এখানেও আছে, যে ওটাই মিলিত, তোমার সঙ্গে আমি যেতে পারবো না কোনোভাবেই এদেরকে ছেড়ে, কারণ এরা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং এখানে ফুটনোট এটা দেয়া যেতে পারে যে তার মানে ভীমও কিন্তু প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন হিড়িম্বার প্রতি। ঠিক, একদমই তাই। উনি ধর্মের কথা বলেন যে আমার ডিউটি হচ্ছে আমি এদেরকে মানে দেখাশোনা করি, এদের রক্ষা করি, কিন্তু হিড়িম্বার প্রতি যে সে আকৃষ্ট হয়নি তা কিন্তু নয়। একদমই। এবং এদিকে এই সময় হিড়িম্ব বলছে, আরে বোনকে তো পাঠালাম, কিন্তু সে তো এখন অবধি কোনো খবর আনছে না, কি ব্যাপার? সে দেখতে যায়, দেখতে গিয়ে সে দেখতে পায়, বোনকে দেখেই বুঝতে পারে যে বোনের মধ্যে একটা প্রেম ভাব তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু খুব একটা সুবিধার নয়, এবং সে তার প্ল্যানটা ক্যান্সেল করে ফেলেছে। এবার হিড়িম্ব তো যথারীতি এতদিন পর একটা মানুষের রক্ত খাওয়ার যে একটা উত্তেজনা, সেটা থেকে বলেছে না, এইসব করলে হবে না, এবং কনফ্রন্ট করার জন্য সে যায়, এটা কি হচ্ছে। এবং ভীম বলে, তুমি আমার সঙ্গে লড়ো, তুমি ওসব কথাবার্তা বলো না, তোমার বোন যেটা করেছে সেটা তার নিজস্ব প্রেম ভাব হতে পারে, সেটা কাম ভাব হতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, বাট ও দোষী নয়, কেউ কারো প্রতি আকৃষ্ট হওয়া দোষের নয়, তুমি আমার সঙ্গে লড়ো। এবং সেখানে ওই দুজনের মধ্যে লড়াই শুরু হয়, এবং ভীম যাতে এরা না উঠে যায় সেজন্য ওকে একটু দূরে নিয়ে যায়। এই মুহূর্তে হিড়িম্বা, আমি বলছি এখানে এই ভার্সন, এবং আরো একটা ভার্সনে আছে যে হিড়িম্বা সেই মুহূর্তে বুঝতে পারে এরা উঠে যাবে,
এরা উঠে গিয়ে যদি আমাকে এই রূপে দেখতে পায় তাহলে এদের পক্ষে খুব একটা সুবিধা হবে না। এবং ওর মনে হয়, যেটাও পরবর্তীতে করে, সেটা আমিই বলছি, যে ওর মনে হয় যে মাকে বললে একমাত্র উপায় আছে যে আমার বিয়েটা হয়ে যেতে পারে, আমার যে ডিজায়ারটা আছে সেটা ফুলফিল হতে পারে। যথারীতি ওই যুদ্ধের প্রবল আওয়াজে, আচ্ছা, এই যুদ্ধ শুরু হওয়ার আগে আমি এই যেহেতু দুটো ভার্সন আছে আমরা একটু কম্পেয়ার করতে করতে যাই। সেটা হচ্ছে হিড়িম্ব যখন আসে তার বোনের এই রূপ দেখে প্রথমে সে আক্রমণ করতে চায় হিড়িম্বাকে, যে তোমাকে একটা কাজে পাঠালাম, আর তুমি এসে এসব মানবদেহ রূপ ধারণ করে প্রেম কাম এইসব করে তুমি একদম উল্টো এদের সাথে বন্ধুত্ব করে ফেলেছো, তাকে আক্রমণ করতে যায়। তখন ভীম বলে যে না, এটা তুমি করতে পারো না, কারণ সে হতে পারে যে মদনাতুর হয়ে পড়েছে, কিন্তু তার দোষ তো নয় এটা। একদমই সেটাই বললাম। হ্যাঁ, তুমি এবং এই আমার সব ছাড়ো, তুমি আমার সাথে লড়াই করা হয় তো আমার সাথে করো, সমানে সমানে হোক, একদম। নইলে পরে তো এর কি মানে হয়। তারপর ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, তারপর যুদ্ধটা শুরু হয় এবং যথারীতি একটু দূরে নিয়ে গেলেও সেই যুদ্ধের আওয়াজে এদের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভেঙে কুন্তী দেখতে পায় একটি অতীব সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে, এবং 4 ভাইও দেখতে পায়। কিন্তু কুন্তী ওকে গিয়ে বলে, তুমি কে? তুমি কোনো অপ্সরা? তুমি কি এই বনের দেবী? মানে এতটাই সুন্দর রূপ যে কুন্তী এই কথাটা বলছে, কিন্তু হ্যাঁ, কুন্তী একজন বিদুষী মহিলা। কুন্তী বলছে, তুমি কি কোনো অপ্সরা? তুমি কি কোনো দেবী? তুমি কি কোনো কেউ? এদিকে দেখছে ওদিকে মারামারি চলছে। হিড়িম্বা কিন্তু মিথ্যে কথা বলে না। হিড়িম্বা কিন্তু বলে দেয়, আমি এখন মানব রূপ ধারণ করে আছি, কিন্তু আমি আসলে হিড়িম্ব বলে রাক্ষসের বোন হিড়িম্বা। আপনার ছেলের প্রতি আমার একটা মারাত্মক আকর্ষণ তৈরি হয়েছে, যেই কারণে আমি চাই যে এই ডিজায়ারটা যাতে আমার ফুলফিল হয়। এবং ততক্ষণে মারামারি চলছে। অর্জুন গিয়ে ভীমকে বলে যে ঠিক আছে এইসব হবে, কিন্তু তুমি আগে একে মারো, মানে এ তো ভালো না, এ তো রাক্ষস একটা, একে মেরে ফেলো। এবং যেভাবে মারামারি করছে তাতে যদি ভোর হয়ে যায় তাহলে রাক্ষসদের বল বেড়ে যায়, বল বৃদ্ধি পায়। তো ভোরের আগে তোমাকে একে মেরে ফেলতে হবে। আর যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে বলো, আমি আসছি। একদম, যদি হেল্প লাগে বলো, আমি আছি। মানে আমিও অর্জুন ভাই, মানে তুমি তো বৃকোদর, ঠিক আছে, আমিও অর্জুন, আমিও যথেষ্ট বীর। তো বৃকোদর বলে, না ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, বলে হিড়িম্বকে মোটামুটি একদম ভূতলে পতিত করে, যাকে বলে, একদম শেষ করে দেয়। আর ঝামেলা তো শেষ একটা। এবার এখন একটা দের ইজ ওয়ান ইস্যু টু হ্যান্ডেল। কুন্তী বলছে যে আচ্ছা, তা এবার ইস্যুটা কি? হলো হিড়িম্বার দরকার ভীমকে। ভীম বলে যে শোনো, এইসব কথা বলো না, যেই পথে তোমার ভাইকে পাঠিয়েছি সেই পথে তোমাকেও পাঠিয়ে দেবো, আমি তোমাকেও মেরে ফেলবো। আর যুধিষ্ঠির বলে, এক মিনিট ধর্ম, যুধিষ্ঠির ধর্মরাজ। যুধিষ্ঠির বলে, না, একদম এইসব ভুলভাল কাজ করো না, স্ত্রী হত্যাটা বড় পাপ, এটা করতে পারি না আমরা, ধর্ম অনুযায়ী তো এটা সম্ভব না। আর ভীম বলে, তাহলে আমি কি করবো? আর কুন্তীকে গিয়ে আবার হিড়িম্বা বলে, দেখুন আপনি তো একজন প্রচণ্ড বিদুষী এবং একজন মানে নারী, আপনি তো এটা বুঝতে পারেন একজন নারীর পক্ষে একজন পুরুষের প্রতি কামাতুরা হয়ে পড়াটা ন্যাচারাল। কি অদ্ভুত দেখ। এবং কুন্তী বলে, হ্যাঁ আমি বুঝতে পারি, এবং আমি সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে, একটা জিনিস আমি তোমাকে কি বলবো, একটা জিনিস আমি তোমায় পারমিট করতে পারি, যে তুমি ভীমকে নিয়ে যাও, কিন্তু রাত্রির আগে ভীমকে কিন্তু ফিরিয়ে দিয়ে যেতে হবে। এখানে একটা কন্ট্রাডিকশন আছে, আমি এই কন্ট্রাডিকশনটা জানি না ওখানে কি আছে, এখানে একটা কন্ট্রাডিকশন আছে। এখানে ভীম কিন্তু তখন বলে, আবার ভীম রাজিও হয়ে যায়, মা বলছে সব ঠিক আছে, আমারও খারাপ লাগছে না, তুই যেটা বললি আকর্ষণটা ছিল। ভীম বলে, ঠিক আছে, তাহলে পুত্র যতক্ষণ না হবে তোমার, ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো, এবং বলে সে হিড়িম্বার সঙ্গে চলে যায়। হ্যাঁ, এখানে একটা আছে আর কি, প্যাচ বা সেটা হচ্ছে যে এই যে ভীম হিড়িম্বকে মেরে ফেলার পরে যুধিষ্ঠির, কর্ণ এবং ভাইদের বললেন যে না আমি বিয়ে করব না, কারণ রাক্ষসদের একটা ব্যাপার আছে জানো তো, এরা প্রতিশোধ স্পৃহা, এদের সাংঘাতিক। হতে পারে যে এই মহিলা পরে গিয়ে আমাদের উপর প্রতিশোধ নিল। কারেক্ট। একটা ব্যাখ্যা এটার এটা আছে যে সম্ভবত ভীম এটা ওই অ্যাপ্রুভালটার জন্যে বলছিলেন, কারণ ভীম অলরেডি আকৃষ্ট,
হিড়িম্বার প্রতি, কিন্তু ভাই এবং মায়ের তো অনুমতিটা লাগবে, সেই অনুমতিটা জন্যে একটুখানি যে না না আমি কিন্তু নেই এটার মধ্যে, জানো তো, এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ তোমরা যদি বলো তাহলেই, এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা হয়েছিল। আচ্ছা, এটার থেকে একটা জিনিস আমরা গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটুখানি ভাবি যে নারীদের যে এই প্রেম ভাব বা কাম ভাবকে কতটা সম্মান দেওয়া হচ্ছে। ঠিক, এটা আমিও বলতেই যাচ্ছিলাম, যে প্রথমের থেকেই একেবারে যে হিড়িম্বা আকৃষ্ট হয়েছেন ভীমের প্রতি, এটাকে ভীম নিজে অসম্মান করছেন না, কুন্তী অসম্মান করছেন না, যুধিষ্ঠির অসম্মান করছেন, কোনো কেউই বলছেন না যে এটা খুব ন্যাচারাল, এবং এটা হলে পরে তাকে ফিরিয়ে দেয়াটা এটা কোনো কাজের কথা নয়। তো কাজেই সেই সময়, যেই সময় মহাভারত লেখা হয়ে থাক না কেন, সেই সময়ের রিপ্রেজেন্টেশন বা সেই সময়ের ঘটনাটাকে যদি আমরা মানে ভাব আর কি, সেই সময় ধর্ম বা ভাবটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে এটা বোঝাই যায় যে একজন নারীর স্বাধীনতা, একজন নারীর যৌন স্বাধীনতাই সেই অর্থে যদি আমরা বলি, একদমই তাই, সেটাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে বা হতো বা হওয়া উচিত বলে মানুষের মনে হতো, সেটা কিন্তু মহাভারতে খুব পরিষ্কার এই গল্পটা থেকে আমরা পাচ্ছি। একদম। আমি একটু কোট করতে চাই এখানে, এই কোট করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো হিড়িম্বা ভীমের যখন ক্রোধ হয়েছে, ভীম যখন রেগে গেছে, এখানে আমি এনার ভাষাতেই কোট করছি, তারপরে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। হিড়িম্বা ভীমের ক্রোধ দর্শনে সাতিশয় বিষণ্ণ হইয়া যুধিষ্ঠির সমক্ষে কুন্তীকে কৃতাঞ্জলি পুটে অভিবাদন পূর্বক কইতে লাগিলেন, আর্য, যেটা আমি বলছিলাম, আর যে অবলাজন অনঙ্গ স্বরে জর্জরিত হইলে কিরূপ দুঃখ ভোগ করে তাহা আপনি সবিশেষ অবগত আছেন। যেহেতু আপনিও একজন নারী, মানে এটার মানেটা দাঁড়ায় হলো যে একজন নারী যে কিনা যদি অনঙ্গস্বর মানে মদনাতুর বা মদন স্বরে যদি সে জর্জরিত হয়, তাহলে সে কতটা দুঃখ ভোগ করে সেটার ব্যাপারে আপনি জানেন। আপনি এখানে আবার একটা কথা বলা আছে, এখানে আমার সুখ সম্ভোগের সময় সমুপস্থিত হয়েছে, এখানে আমাকে বঞ্চিত করা নিতান্ত অবিধেয়। মানে পরিষ্কার যে দিস ইজ ভেরি নর্মাল, আমি যে একজনের প্রতি আকৃষ্ট হয়েছি এবং সেটা যদি ফুলফিল না হয়, তাহলে সেটা যে ঠিক না, সেটা ধর্মের জায়গার থেকেও আপনি জানেন। তো যেটা তুই বললি জাস্ট সেটাকে একটুখানি, হ্যাঁ একদমই, এটা পরিষ্কারভাবেই রয়েছে। আসলে কি আমরা মানে সত্যি মিথ্যা যেটাই হোক, এটুকু তো ঠিক যে একটা সময় যখন লেখা হচ্ছে এবং মহাভারতের মতো ইম্পর্টেন্ট, তাহলে সেই সময়কার ধর্ম, সেই সময়কার নিয়মাবলীকে তো আমরা রিফ্লেক্ট করতে পারছি। একদম একদম, তাতে এই জিনিসটা খুব পরিষ্কার। কাজেই পরবর্তীতে যেই ধরনের গোঁড়ামি এসছে, সেগুলো ভুল গোঁড়ামি আর কি, সেগুলো ঠিক মহাভারতের সময় সেই গোঁড়ামি ছিল না, এটুকু আমরা বুঝতেই পারছি। আরেকটা গোঁড়ামির কথা বলি এখানে, যেহেতু আমরা প্রত্যেকটা গল্প থেকেই ট্রাই করি কিছু একটা বের করার, এটা হলো কুন্তী রাজমাতা, সেই অর্থে পাণ্ডবদের মাতা, পাণ্ডু পত্নী, তার সঙ্গে তিনি একজন বিদুষী মহিলা, তিনি একজন রাক্ষসীর সঙ্গে বিবাহ দিতে ভীমের বা মিলন ঘটাতে কোথাও গিয়ে একবারও কিন্তু কাস্টের কথা আনলেন না, একবারও ডিফারেন্সের কথা আনলেন না, যে তুমি মানুষ, তুমি রাক্ষস বা তুমি রাক্ষসী, এইটা করা যাবে না, এই কথাটা কিন্তু আসলো না। হ্যাঁ, কারণ যদি আমরা আমি বলছি বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করা হয়, এবার রাক্ষসকে অনেকেই ব্যাখ্যা করেছে, রাক্ষসীকে, যে যদি রাক্ষসী না ভেবে আমরা ভাবি যে একটা ধরনের মানুষই ছিল যারা অন্যের থেকে বেশি বলশালী এবং তারা নরখাদক বা অনার্য, মানে অনার্য না নরখাদক বলছি না, মানে এটাও একটা ব্যাখ্যা যে হয়তো রাক্ষস বলতে অনার্যদের বোঝানো হয়েছে, অনেকেই অনেক জায়গা থেকে বলা হয়, বা ট্রাইবাল একদমই হতেই পারে। ট্রাইবালরা একটুখানি জানি তো আমরা, অনেক রকমের ক্যানিবালিজম আছে ইত্যাদি আছে, তো হতে পারে যে হিড়িম্ব এবং এই হিড়িম্বার মধ্যে রাক্ষসী বলতে সেই ট্রাইবগুলোকে বোঝানো হচ্ছে যারা ক্যানিবালিজম যাদের মধ্যে আছে। একদম, কিন্তু সেখানেও কুন্তী কোথাও গিয়ে এই কথাটা বললেন না যে আমি আর্য, তুমি আমার পুত্র আর্য, আর তুমি একজন অন্য জাতির হয়ে কেন আমার পুত্রের মিলন চাইছো, সেটা কোথাও আসলো না। সো আমার মনে হয় সেই জায়গা থেকেও
বারবার আমরা দেখতে পাই, সেই জায়গা থেকেও কিন্তু কাস্ট সিস্টেম নিয়ে অনেক কথা হয়েছে। মানে মহাভারতের কাস্টিজম খুব নাকি দারুণভাবে আছে, আছে, মানছি, কিন্তু কিছু কিছু জায়গা কিন্তু আমরা বের করতেই পারি যেখানে এটার থেকেও বেশি মানুষের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া হয়েছে। একদম তাই। আর ইনফ্যাক্ট হিড়িম্বা বলেও যে আমি কিভাবে কথা বলি বা আমি রাক্ষস কুল থেকে আসছি, এই জন্যে কি আমাকে আপন করে নিতে আপনাদের অসুবিধা হবে? এটা কিন্তু হওয়ার কথা নয়। ঠিক। কারণ প্রথম এবং প্রাথমিক বিষয়টা হচ্ছে যে আমি আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি এবং তাদের কাছেও সেটাই প্রাধান্য পায়। তো অবভিয়াসলি মানে যেটুকু আমরা জানতে পারি বা বুঝতে পারি সেটা আমাদের মনে হয় ক্লিয়ার খুব। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই একটু এখানে, সেটা হলো যে আমরা আদি পর্বের, এখনো আদি পর্বেই আছি, তার মধ্যে 27 নম্বর চ্যাপ্টার ধরা যায় এটাকে, 27 কিংবা 25, মানে এইটা অনুযায়ী 25, সেটা অনুযায়ী 27, এই পর্ব অনুযায়ী অবধি এসে আমরা একটা জিনিস কিন্তু দেখিনি, বা একটা জিনিস খুবই ভালোভাবে দেখেছি, সেটা হলো বেশিরভাগ সময় নারীরা এবং পুরুষরা একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছেন যে তার মধ্যে প্রেমভাবের চেয়ে শারীরিক আকর্ষণের কথা অনেক বেশি বলা হয়েছে। এবং সেক্ষেত্রে পতিপত্নীর পর, পতিপত্নী হওয়ার আগের প্রথম যে প্যারামিটারটা, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাম। না, আগে একটা এপিসোডে আমরা সেটা নিয়ে কথাও বললাম যে কার মধ্যে একটু আমাকে মনে করিয়ে বলছেন যে বিবাহের পর শুধুমাত্র সন্তান উৎপাদনের সময় নারীরা তার স্বামীর সাথে সহবাস করবেন, এটাই নিয়ম। তাছাড়া নারীরা অন্য কি করছেন, অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন কিনা বা মিলিত হচ্ছেন কিনা, এটার উপরে স্বামীর কোনো অধিকার নেই। সেই ক্ষেত্রে নারীরা সম্পূর্ণ স্বাধীন। তো সেটাও আছে। প্রেম নিয়ে অনেক রকম কথা আছে, কিন্তু একটা তো এটা আছেই যে যেটাকে আজকাল আমরা প্ল্যাটনিক লাভ যেটাকে বলি, সেটা একটা অ্যাকোয়ার্ড টেস্ট এবং সেটা সম্ভবত সপ্তদশ বা অষ্টদশ শতাব্দীর আগে অবধি কোনো রকম লিটারেচারে পাওয়া যায় না। এবং এটাও বলা হয় যে আপনি যদি সিনেমা না দেখে থাকেন, আপনি যদি বই না পড়ে থাকেন প্রেম সম্বন্ধে, আপনি যদি কবিতা না পড়ে থাকেন প্রেম সম্বন্ধে, তাহলে আপনি প্রেম আপনার মনে জাগবে না। রাইট, এরকম একটা কিন্তু কনসেপ্ট আছে, এটা একটু ভেবে দেখার বিষয় আছে। অনেকে বলে শেক্সপিয়ারের আগে প্রেমের কনসেপ্টটা এই পৃথিবীতে এইভাবে ছিল না। ইট ওয়াজ মোস্টলি ফিজিক্যাল, মানে নারী পুরুষের যে নর্মাল আকর্ষণ, প্রাকৃতিকভাবে যে আকর্ষণের জায়গাটা, সেটাই ছিল। এনিওয়েজ, আমরা জাস্ট কিছু কিছু থট যেগুলো মহাভারত আমাদেরকে ভাবাতে বা ভাবায়, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু কোনো লাইন ড্র করছি না এখানে যে এইটাই ঠিক বা ওটাই ভুল। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। বেশ, আপাতত না, আমি একটু বললি সেটাতেই বলে দিই যে ভ্যালেন্টাইন্স ডে, এই তো গেল কদিন আগে ভ্যালেন্টাইন্স ডে। আমাদের মা বাবারা কি কোনো ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন? করেননি, কারণ ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টটাই ছিল না। তাই তা বলে কি তাদের মধ্যে প্রেম ছিল না? তাদের মধ্যে সেই সময়কার তাদের এক্সপোজার অনুযায়ী প্রেম ছিল, কিন্তু ভালোবাসার দিন আছে এবং সেদিন গোলাপ ফুল না দিলে বা মানে সেদিন আই লাভ ইউ না বললে পরে একটা অসম্ভব, তুমি তো আমাকে ভালোবাসে না প্রিয়ে, এটা তো ছিল না, এটা তো অ্যাকোয়ার্ড। তো এইভাবে হয়তো অ্যাকোয়ার্ড হয়েছে। যাই হোক, হিড়িম্বা কি করছে? হিড়িম্বা ভীমকে নিয়ে চলে যায় এবং যথারীতি নিয়মেই হিড়িম্বা গর্ভবতী হয়। এবং রাক্ষসীদের মধ্যে একটা সুবিধা ছিল, রাক্ষস বা রাক্ষসীদের মধ্যে তারা গর্ভবতী হলেই তারা প্রসবও করতে পারতেন এবং পুত্র বা পুত্রী মানে সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে সে ইমিডিয়েটলি যৌবন লাভ করতো, মানে একদম ইনস্ট্যান্ট যৌবন লাভ করে ফেলতে পারত। তো এখানে জন্ম হয় ঘটোৎকচের। ঘটোৎকচের নাম ঘটোৎকচ কেন? তার কারণ তার মাথাটা ছিল ঘটের মতো, যেটা বলা হয়েছে, এবং তার ওই কি বলবো, সোজা সোজা রোয়া রোয়া টাইপের চুল ছিল, যেটা যারা সিরিয়াল দেখেছেন তারা দেখেছেন ঘটোৎকচের মাথা মোড়ানো, কিন্তু এখানে কিন্তু চুলের কথা বলা হয়েছে। ঘটোৎকচের জন্ম হয় এবং ঘটোৎকচ প্রথম পাণ্ডবদের বংশের পুত্র, মানে জ্যেষ্ঠ পুত্র। এবং ঘটোৎকচের ইমিডিয়েট বড় হয় এবং বড় হওয়ার পর ভীম তো ফিরে যায়, ঘটোৎকচ যায় আশীর্বাদ নিতে।
কুন্তিকে বাকি সবার সঙ্গে দেখা হয় এবং দেখা হওয়ার পর প্রত্যেককে প্রণাম করে এবং আশীর্বাদ নেয় এবং তারপর একটা কথা বলে, যেই কথাটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে পরবর্তীতে আমাদের গল্পের পরবর্তী কোনো একটা অধ্যায় এবং বিশেষ করে যুদ্ধ পর্বেই কুরুক্ষেত্রে ঘটোৎকচের আগমন। বলে যে কোনো সময় আমাকে যদি মনে করেন, আপনারা জাস্ট মনে যদি করেন, আমি হাজির হয়ে যাব। এই বলে মানে বেসিক্যালি মেসেজ পাঠালেই আমি চলে আসবো। মেসেজ পাঠালে আমি চলে আসবো, ইমিডিয়েট চলে আসবো, মানে ইনস্ট্যান্ট ব্যাপারটা। রাক্ষস বলেই হয়তো তিনি আসবেন, চলে আসবেন। এই অবধি হ্যাঁ, বিষয়টা শেষ হয় এবং তারপর এখানে চলে যায়। এই ঘটোৎকচ বললি বলে আমি বলছি যে ঘটোৎকচের হিড়িম্বার গল্প কিন্তু সাধারণত মনে করা হয় যে এখানেই শেষ। এরপরে হিড়িম্বার উল্লেখ নেই। এরপরে হিড়িম্বার উল্লেখ অ্যাকচুয়ালি আছে। সেটা হচ্ছে যখন কুরুক্ষেত্রে ঘটোৎকচ ডাকা হয়, ঘটোৎকচ আসেন এবং তখন যুধিষ্ঠির নাকি তাকে জিজ্ঞাসা করেন যে তোমার মা কেমন আছে, এবং তখন ঘটোৎকচ বলেন যে ওরা তো উত্তরের দিকে চলে গেছে, যে মা কিন্তু এখন তপস্বী হয়ে গেছেন, উনি সাধনা করেন, সারাদিন তপস্যাই করেন। এবং তাতে যুধিষ্ঠির প্রচণ্ড প্রীত হন যে একজন রাক্ষসী পুত্রী হয়ে বা নিজে রাক্ষসী হয়ে নিজে এই সাধনা ইত্যাদি তপস্যার দিকে চলেছেন এবং বেসিক্যালি স্পিরিচুয়াল হয়ে গেছেন, এতে খুব প্রীত হন এবং যুধিষ্ঠির খুব আশীর্বাদও মনে মনে করেছিলেন হিড়িম্বাকে। বেশ, তো এবার চলে যায়। এরপরের পার্টটা তুমি ধরো। বেশ, তো তারা এবার ঘুরে বেড়াচ্ছে এখানে, বিভিন্ন জায়গায় তাদের জটা টটা হয়ে গেছে ইত্যাদি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই সময় বৈশম্পায়নের সাথে তাদের একবার দেখা হয়। হ্যাঁ, বৈশম্পায়নের সাথে দেখা হয় এবং বৈশম্পায়ন বলেন যে আমি জানি যে তোমরা এই অবস্থায় কেন আছো। কুন্তিকে বলেন মূলত যে আমি জানি এই অবস্থায় তোমরা কেন আছো, দুর্যোধনের একটা ষড়যন্ত্রের কারণে এই যতুগৃহ এবং তার থেকে তোমাদেরকে এখানে চলে আসতে হয়েছে, পুরো বিষয়টা আমার জানা আছে। দেখো, আমার তো সবাই আমার হচ্ছে প্রপৌত্র, মানে সবাই আমার নাতি। এই বৈশম্পায়ন না, ব্যাসদেবের সময় দেখা হয়। হ্যাঁ, সরি, বৈশম্পায়ন নয়, কৃষ্ণদ্বৈপায়ন, কৃষ্ণদ্বৈপায়ন বলেন যে হ্যাঁ, ব্যাসের সাথে, যে আমি সবাই তো আমার প্রপৌত্র, সবাই আমার নাতি, তো আমার ভালোবাসা তো ভাগ আলাদা আলাদা করে বলা যায় না, তবে কি যার প্রতি অন্যায় হয়েছে তার প্রতি ভালোবাসা একটু বেশি। তো এখন তোমাদের জানি অবস্থা একটু খারাপ, তোমাদের হয়তো মনোকষ্টও হচ্ছে, কিন্তু কুন্তিকে বলেন যে আপনি চিন্তা করবেন না, এরা কিন্তু বড় হয়ে অনেক বড় জায়গায় পৌঁছবে, হ্যাঁ, এরা রাজসূয় যজ্ঞ ইত্যাদি করবে, সময় আসতে হবে, এখনো সেই সময় আসেনি। আপনারা আপাতত এই মানে যেভাবে চলছেন এভাবে কিছুদিন আরও চলতে হবে। একচক্র বলে একটি গ্রাম আছে, সেখানে গিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে আপনারা আশ্রয় গ্রহণ করুন অতিথি হিসেবে, এবং ওখানে ব্রাহ্মণের মতো, মানে ছদ্মবেশে ব্রাহ্মণের মতো আপনারা জীবন অতিবাহিত করুন। তো এরা সবাই মিলে একচক্র গ্রামে চলে যায় এবং একটি ব্রাহ্মণের ঘরে থাকে এবং ভিক্ষাবৃত্তি করে যেভাবে চলতো সেভাবে তারা জীবন অতিবাহিত করতে থাকে। তো এখান থেকে শুরু হয়। এইটা হলো হিড়িম্ব পর্বের ওই, মানে ব্যাসদেব চলে যায়, হিড়িম্ব পর্ব শেষ এবং বক পর্ব শুরু, বকবধ পর্ব। হ্যাঁ, বকবধ পর্ব শুরু। হ্যাঁ, তো ঠিক আছে। তো এরা রয়েছেন, কুন্তি এবং পঞ্চপাণ্ডব, তারা ওই ব্রাহ্মণের বাড়িতে আছেন। একদিন শুনতে পাচ্ছেন কুন্তি যে খুব উচ্চস্বরে কান্নাকাটি একটা রোল উঠেছে বাড়ির মধ্যে। তো বলছেন কি হলো, কিছু তো একটা নিশ্চয়ই খারাপ হয়েছে এদের। তো উনি গেলেন, গিয়ে শুনতে পাচ্ছেন যে পুরুষ ব্রাহ্মণ সে বলছে, এই কথাগুলো একটু ইম্পর্ট্যান্ট এখানে। সে বলছেন যে দেখো, আমি জানি যে আত্মা অবিনশ্বর ইত্যাদি, কিন্তু এই মানে ধর্ম, অর্থ, কাম এসবের জন্যই তো আমাদের জীবন অতিবাহিত হয়, এদের মধ্যে অর্থটা সবচেয়ে খারাপ। হ্যাঁ, আমি তো বলেছিলাম, মানে বোঝা যাচ্ছে না এখনো কি হবে, কিন্তু তার পত্নীকে বলছেন যে ব্রাহ্মণী, তোমাকে তো আমি বলেছিলাম যে এই জায়গা ছেড়ে আমরা চলে যাই, জায়গাটা ভালো নয়। হ্যাঁ, কিন্তু তুমি বলেছো যে এখানে আমি জন্মগ্রহণ করেছি, এটা আমার পিতৃপুরুষের ভিটে। তার মানে ওই ব্রাহ্মণ বেসিক্যালি তার স্ত্রীর পিতৃপুরুষের ভিটেতে ছিলেন, অর্থাৎ যেটাকে আমরা ঘর জামাই বলি। একদম। তো তুমি বলেছো এটা আমার পিতৃপুরুষের ভিটে, এখানে আমি বড় হয়েছি, আমি এই জায়গা ছেড়ে চলে যাব না। আমরা থেকে গেলাম, এখন দেখো তো কি সাংঘাতিক সমস্যার মধ্যে আমরা পড়েছি, তোমার পিতাও নেই, কেউই নেই, কিন্তু আমরা আমার ছেলে মেয়ে নিয়ে, সেই ব্রাহ্মণের বেসিক্যালি একটি কন্যা সন্তান ছিল, যে
মোটামুটি বোঝা যায়, মনে হয় সম্ভবত টিনের গোছের বয়স, আর একটি একদম শিশুপুত্র, আর ব্রাহ্মণ এই 4 জনের সংসার। তো বলছেন যে তুমি ব্রাহ্মণী, তুমি তো যেভাবে আমার সাথে মানে পত্নী রূপে ছিলে, তুমি তো একাধারে আমার বন্ধু এবং একাধারে আমার মা, দুটো ভূমিকাই পালন করেছো, এবং তুমি আমার মূল সাপোর্টের জায়গাটা তুমি আমাকে সন্তান দিয়েছো, এটি কন্যা সন্তান দিয়েছো, সাংঘাতিক ভালো, এটি শিশুপুত্র দিয়েছো। অনেকে মনে করেন যে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় মেয়েদের থেকে, আমি তো সেটা করিনি, আমি সেটা মনেও করি না সেটা কোনোভাবে উচিত। তো আমাকেই চলে যেতে দাও। কুন্তী ভাবছেন এটা কি বলছে, কিন্তু ব্রাহ্মণ বলছে আমাকেই চলে যেতে দাও, তোমরা কন্যা এবং পুত্র নিয়ে তুমি থাকো, বরং আমি যাই, আমি নিজের আহুতি দিই। শোনা গেল। তো ব্রাহ্মণই তার বদলে বলছেন যে সব মানুষেরই তো মৃত্যু হবে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনি এভাবে বিলাপ করবেন না, আপনার মতো জ্ঞানী গুণী একজন ব্রাহ্মণ এভাবে বিলাপ করবেন না। আমি নিজের আহুতি দিতে চাই। তো কেন? বলছে যে যদি আপনি চলে যান তাহলে এই মেয়েটিকে আমি কি করে মানুষ করব? কারণ এই মেয়েটি তো বড় হয়ে উঠছে, এরপর সে যৌবনবতী হবে, তার একটা বিয়ের সময় হবে, সে সময় বহু রকমের কাকচিল শেয়ালের মতন লোকজন এসে চাইবে, আমি একা মহিলা একটি হয়ে কি করে তাদের সবাইকে সরিয়ে দেব? ঠিক রাস্তায় কি করে আমি নিজে থাকবো আর নিজে ওদেরকে রাখতে পারবো? এইভাবে তো আমি চলতে পারবো না, আপনি না থাকলে পরে আমার সেই সাপোর্টটা থাকবে না, বরং আমি নিজের আহুতি দিই, আপনি থাকুন, আপনার মেয়ে এবং ছেলেকে বড় করুন, সব মানুষেরই তো জীবন শেষ হয়। এখানে আরেকটা জিনিস শুধু অ্যাড করে দিই, এখানেও আছে সেটা, উনি বলেছেন কিন্তু যে বিধবা হিসাবে সমাজে বেঁচে থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট, এবং সেক্ষেত্রে ওই যে মেয়ের কথা বলেছে এবং সেই অর্থে নিজের কথাও বলেছে যে আমিও যদি বিধবা হয়ে যাই তাহলে সমাজের যে বাকি পুরুষরা তারা কিন্তু বিধবাদের একদম ঠিক চোখে দেখেন না। এবার বলছে যে আমার জীবন শেষ, তবে আমি চলে যাই, পুরুষের ক্ষেত্রে বহু বিবাহ করাটা একেবারেই কোনো ভুল নয়, আপনি আবার বিবাহ করুন, তারা আমার ছেলে মেয়েকে দেখবে ইত্যাদি। তার মানে এটা আমরা বুঝতে পারছি সেই সময়ের সমাজের কি রকম অবস্থাটা ছিল, একটা বোঝা যাচ্ছে যে এটা ছিল একটা সাধারণভাবে একটা অ্যাভারেজ একজন মহিলার মানসিকতা বা অ্যাভারেজ সমাজের অবস্থা। এই অবস্থা তার মেয়ে, যে মোটামুটি মনে হচ্ছে 12-13 কি 14 এমনি বয়সে, সে বলছে তোমাদের তো কথা শুনলাম আমি, আমার কথাটা একটু শোনো, যে তোমরা নিজেদের আহুতি দিও না, কারণ আমার ভাই খুব ছোট, একে মানুষ করার জন্যে, একে বড় করে তোলার জন্য পিতা এবং মাতা দুজনেরই স্নেহ এবং মমতা এবং প্রোটেকশন, এই তিনটেই দরকার। আমি তো একজন সন্তান, তোমাদের সন্তানকে তো এগিয়ে আসতে হয় বাবা মার বিপদে, একদম, আমি কেন এটা করব না, আমি নিজের আহুতি দেব। হ্যাঁ, কারণ আজ না কাল আমি তো তোমাদের বাড়ি ছেড়ে চলেই যাবো, তোমাকে কন্যাদান করতে হবে, আমি তো তোমাদের সাথে থাকবো না, তো তার থেকে ভালো আমি নিজের আহুতি দিই। কারণ উনি আরেকটাও বলেছেন, মেয়েটা আরেকটাও জিনিস বলে যে তোমাদের দুজনের মধ্যে কেউ যদি চলে যায় তাহলে সেই শোকে তো এমনিই আমি মরে যেতে পারি। তো এবার ছেলেটি, বাচ্চা ছেলে, সে কিছু না বুঝে বাবা মা দিদি 3 জন মিলে কাঁদছে দেখে সে এরা কান্নাকাটির মধ্যে এসে সে কোলে উঠতে চাইছে, এবং সে বলছে যে কিছুই বলছে না, যে না, সে বলেছে তৃণ দিয়ে মেরে ফেলবো আমি, হ্যাঁ আমি তৃণ দিয়ে মেরে ফেলবো, বাচ্চাকে বলেছে তৃণ দিয়ে বকরাক্ষসকে মেরে ফেলবো। এই প্রথম আমরা শুনতে পারলাম বকরাক্ষসের নাম। তো এবার কুন্তী এলেন, কুন্তী এসে বলেন কি ব্যাপারটা কি হয়েছে, আমাকে একটু বলুন তো, মানে গুছিয়ে বলুন তো ব্যাপারটা কি হয়েছে, খুলে বলুন। তো তখন ব্রাহ্মণ বললেন যে আসলে আমাদের এই জায়গাটার যে সেই অর্থে রাজা টাইপের আর কি, সে হচ্ছে বকরাক্ষস বলে একজন, তার কাছে আমাদের ট্যাক্স দিতে হয়। তো বলছেন যে এই আমাদের এখানকার রাজা বকরাক্ষস, তাদেরকে তো বেসিক্যালি ট্যাক্স দিতে হয়, তো ট্যাক্স হচ্ছে তার খাবার দাবার, সে বেত্রাকি গৃহতে থাকে, খাবার দাবারটা কি, যে গাড়ি ভর্তি চাল,
দুটো বাফেলো বা মোষ আর একজন মানুষ, এটা প্রতিদিন পর্যায়ক্রমে তাকে দিয়ে আসতে হয় এবং এটার প্রায় একটা রোটেশনাল বেসিসে, আজ এই ফ্যামিলি কাল এই ফ্যামিলি এরকম করে চলতে থাকে। এবার আমার উপরে এটা এসেছে, তো আমার বাড়ির কাউকে তো যেতে হবে এবং গিয়ে বকরাক্ষসের কাছে, কারণ বকরাক্ষস মেরে ফেলবে, যেই যাবে তা খেয়ে ফেলবে বেসিক্যালি। তো এবার আমরা সেটা নিয়েই বিলাপ করছি যে কে যাবে এবার। তো কুন্তী বললেন যে আপনারা দুঃখ করবেন না, আপনারা তো একটা সুন্দর বাড়িতে রয়েছেন 4 জনের, আমার 5 ছেলে আছে কি করতে, আমার 5 ছেলের মধ্যে একজন যাবে। তখনও কুন্তী ভেঙে বলছেন না বিষয়টা, কারণ কুন্তী ছদ্মবেশে রয়েছে, তো তারা বলছে যে আমার 5 ছেলের মধ্যে একজন যাবে। তো ব্রাহ্মণ বলছে না 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 না, সব তা হয় নাকি, এ তো ব্রহ্ম হত্যা হয়ে যাবে আমার দ্বারা, আমি নিজের আহুতি দেবো সেটা আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তাই বলে আমার অতিথি তাও ব্রাহ্মণ তাকে বলবো আমার হয়ে গিয়ে এটা তো কখনোই সম্ভব না, আমি এই পাপ নিজের ঘাড়ে নিয়ে আমি বাঁচতে পারবো না। তখন কুন্তী দেখলেন যে না, পুরোটা না বললেও খানিকটা না বললে কিন্তু অসুবিধে হবে। তখন কুন্তী বললেন আপনি চিন্তা করবেন না, আমার যে ছেলে আছে বৃকোদর, সে যদি যায় বকরাক্ষস কিছু করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার তো ছেলে, আমি কি তাকে এভাবে বিপদের মুখে ঠেলে দেবো এমনি কিছু হলে পরে, সব অসুবিধা হবে না, আপনি জাস্ট আমাকে বলুন কোথায় যেতে হবে কি হতে হবে, আমার ছেলেপেলেরা করে নেবে ব্যাপারটা। তো ব্রাহ্মণ মোটামুটি নিমরাজি হলেন আর কি। তো বিকেলবেলা তো ফিরলেন সমস্ত পঞ্চপাণ্ডব ভিক্ষাবৃত্তি করে। কুন্তী বললেন এই ঘটনা, বকরাক্ষসের সাথে আমাকে পাঠাতে হবে একজনকে, আমার ছেলেকে। যুধিষ্ঠির এখানে চট করে বললেন যে এ কি মাতে, আপনি কি করলেন এটা, আপনার 5 ছেলে আছে বলে আপনি তার মধ্যে একজনকে উৎসর্গ করে দেবেন, এটা তো আপনার একটা ঠিক হয়নি, এটা তো আপনার বুদ্ধির সাথে সামঞ্জস্য রেখে একটা কাজ হয়নি। কুন্তী বললেন যে না, তুমি বুঝতে পারছো না, আমি হিড়িম্বর সাথে বৃকোদরকে লড়াই করতে দেখেছি, তোমরাও দেখেছো, আমি বুঝেছি ওর মধ্যে 1000 হস্তির বল আছে, কোনো রাক্ষস কিছু করতে ওকে পারবে না। আর তার থেকে বড় কথা, ও যখন জন্ম নিয়েছে তখন পড়েই একটা, ও মানে জন্ম ভূমিষ্ঠ হয়েছে একটা পাহাড় ভেঙে পড়ে গেছে। তো বৃকোদরের উপর আমার পুরো কনফিডেন্স আছে, তুমি চিন্তা করো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন ক্ষত্রিয় যখন একজন ব্রাহ্মণকে রক্ষা করে, তার মতো ধার্মিক কাজ কিছু নেই। এবং এখানে এটা ইম্পর্টেন্ট যে ওই পুরোটা বলেন কিন্তু যে হ্যাঁ, যে একজন ক্ষত্রিয় যদি ব্রাহ্মণকে রক্ষা করে তাহলে তার পরকালেরও অনেক উন্নতি হবে। আমি তো আসলে ক্ষত্রিয়, ব্রাহ্মণকে রক্ষা করলে পরকালে উন্নতি হবে। একজন ক্ষত্রিয় যে অন্য ক্ষত্রিয়কে বাঁচায় তার বিরাট নাম হয়। একজন ক্ষত্রিয় যে একজন বৈশ্যকে বাঁচায় তার সমস্ত প্রজা তাকে ভালোবাসে। আর একজন ক্ষত্রিয় যে একজন শূদ্রকে প্রোটেকশন দেয়, সে একজন পরজন্মে একটা প্রচণ্ড ধনী এবং ধনবান গৃহে জন্মগ্রহণ করে। ধর্মের ব্যাপার, তো এটা তোমাদের ধর্মের জন্যই ভালো হবে, যে তোমাদের পরকালে উন্নতি হবে, কাজে আমি না ভেবে কিছু করিনি। তখন যুধিষ্ঠির বলেন ভুল হয়ে গেছে, সরি, আপনার বুদ্ধির ওপরে যে আমি মানে এটা করেছি, সন্দেহ করেছি, এটা একটা বাজে ব্যাপার হয়েছে। ঠিক আছে, তাহলে বৃকোদর যাক। ভীম তো রেডি সবসময়, হ্যাঁ, উঠ বললেই চট বগলে, এবার এটা লড়াই করতে হবে, ব্যাপারই আলাদা। সমস্ত নিয়ে টিয়ে গেছে। এবার ভীমের ঔদ্ধত্যটা দেখ, গিয়ে কোথায় করবে, গিয়ে বকরাক্ষসের বাড়ির সামনে চিৎকার করে ডেকেছে, বকরাক্ষস বেরিয়েছে, দেখছে ওর খাবার দাবারগুলো ভীম খাচ্ছে। বকরাক্ষস বলছে কি, আমার খাবার দাবার খেয়ে নিচ্ছে, ভয় ডর নেই নাকি? ও চিৎকার, তুমি কি জানো না, এখানে একটা কমেডি সিন আছে, বল, পিঠে এসে মারে, ভীম তাকায়, হ্যাঁ, খাওয়া শুরু করে, আবার বলছি এটা আছে কমেডি সিন কিন্তু এটা। তো ভীমকে বিরাট চিৎকার, তুমি কি জানো না আমি কে, কি করবো তোমার জানো আমি, হ্যাঁ শেষ করে দেবো কিন্তু আমি, বকরাক্ষস মানুষ হয়ে আমার উপরে গুস্তাখ এসব করেছে, করে পিঠে এসে একটা বড় গাছ
নিয়ে এসে পিঠের মধ্যে মারে। ভীম জাস্ট তাকায়, কিচ্ছু হয় না, ও আবার খেতে থাকে। বক্ররাজ কি হলো ব্যাপারটা বুঝলাম না তো। একের পর এক তারপরে গাছ ছোড়া আরম্ভ করে। ভীমের জাস্ট কিচ্ছু আসছে যাচ্ছে না, আসছে ওটা দাঁড়া খেয়ে নি, ব্যাপার খাবারটা শেষ হোক তারপর অন্য কথা হবে। তো ভীম মোটামুটি বলছে মারছে টারছে পাথর গাছটা দেখা যাবে, আগে খেয়ে নি। সিনটা কিন্তু পুরো একটা কমেডি সিনের মতো সিন। ফুল খাওয়া টাওয়া কমপ্লিট হয়েছে, বলে হ্যাঁ এবার দেখি কে বকরাক্ষস কি ব্যাপার। তারপরে লড়াই শুরু হলো। লড়াই মানে সেই লড়াই, বকরাক্ষসের সাথে বিভৎস লড়াই হচ্ছে, হয়েটা কেউ দেখছে না, লড়াইটা হচ্ছে, লড়াই হয়ে টয়ে লাস্ট অব্দি একদিকে মাথা ধরে আর একদিকে ওর মানে পরনের কাপড় ধরে দু ভাগে ভাগ করে ফেলেছে বকরাক্ষস। বিরাট চিৎকার করে বকরাক্ষস মারা গেলেন। তো তার সমস্ত বাড়ির লোকজন বেরিয়ে এলো, ও তার যারা আর কি মানে আত্মীয় স্বজন। ভীম বললেন থ্রেট নেই, পুরো থ্রেট, যে দেখো এই আমি বলে দিলাম বকরাক্ষস এসব করতো, তার জন্য কিন্তু ওর এই অবস্থা করলাম। তোমরা আর এরপর থেকে কোনো মানুষের উপরে এরকম অত্যাচার করবে না, যদি করো বুঝে নাও কি হবে, দেখে নাও, এক্সাম্পল ইজ হিয়ার। এক্সাম্পল ইজ হিয়ার। ভীম চলে গেলেন এবং বকরাক্ষসের দেহ টাঙিয়ে দিলেন শহরের বাইরে, হ্যাঁ গেটে গেটে। পরদিন সকালে উঠে সবাই দেখছে বকরাক্ষস, যে কিনা আমাদের এতদিনের একটা ত্রাস, যে মানুষ মেরে ফেলে, তাকে এভাবে দু অর্ধেক করে কি আর মেরে ফেললো। কে এটা, কে করতে পারে এত বড় কাজ? খোঁজ 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 কে, লাস্টে দেখা গেল ও এই যে ব্রাহ্মণ, এর তো কালকে ডিউটি ছিল। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এ জানে ব্যাপারটা, তার কাছে গেছে যে কি ব্যাপার বলুন তো, ব্যাপারটা কি হলো বকরাক্ষসের এই ঘটনাটা। সে কিন্তু পুরোপুরি ভেঙে বলল না, সে বলল যে এক ব্রাহ্মণ এসেছিলেন আমার কাছে, সেই ব্রাহ্মণ বলেছেন আমাকে যে তিনি বলশালী এবং তিনি বকরাক্ষসের থেকে আমাদের উদ্ধার করবেন, এবং সে মন্ত্রসিদ্ধ, সম্ভবত আমার মনে হয় যে তিনিই করেছেন। তো জনগণ বিরাট খুশি, উৎসব হলো, এবং তারপরে এরা থেকেই গেলেন এখানে। এই হলো বকরাক্ষস বধ। বকরাক্ষস বধের থেকে কি শিখি বলতো আমরা? বকরাক্ষস বধের থেকে দেখ, প্রথম কথা হলো এই যে ব্রাহ্মণীদের যে কথোপকথন, সেখান থেকে যেটা তুই বললি, সমাজের একটা পরিষ্কার পরিচয় পাওয়া যায়, যে সমাজে সেই সময় নারীদের অবস্থান, সেই সময় সংসার ব্যবস্থা, সেই সময়কার গ্রাম্য ইকোনমির অবস্থা। এরা কিন্তু কেউই এরকম ভাবে দেখানো হচ্ছে না যে এরা খুব গরিব কেউ। কারণ তুই ভেবে দেখ, প্রতিদিন যদি বকরাক্ষসকে ভেট দিতে হয়, তাহলে একটা গ্রামেও কিন্তু যথেষ্ট সমৃদ্ধি দরকার। তার মানে বকরাক্ষস সেই গ্রামেই আছে যে গ্রামে সমৃদ্ধি আছে। এইটা একটা দিক বের করতে পারি, একটা ডিরেকশন থেকে তৈরি করতে পারি। আরেকটা দিক হলো যে সেই সময় রাক্ষসদের, মানে যদি পরপর দেখি দুটো রাক্ষসদের কিন্তু একটা প্রকোপ মানুষের উপর ছিল, এবং সেটা বিভিন্ন জায়গাতেই দেখা যায়, মহাভারতের বিভিন্ন সময়তেই পাই। হিড়িম্ব যেমন একটা জঙ্গলে গিয়ে বাস করে, সেই কারণে সে মানুষের উপর বিরাট অত্যাচার করে না ঠিকই, কিন্তু যেই মানুষ দেখেছে সঙ্গে সঙ্গে মানুষ খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এদিকে বকরাক্ষসও সেম, যে প্রত্যেক দিন একটা করে আহুতি দিতে হবে, কারণ না হলে সবাইকে মেরে ফেলবো আমি। ও সেফ একটা জায়গায় নিজেকে তৈরি করেছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হলো যে ক্ষত্রিয়ের ধর্মের কথা, যেটা কুন্তী বলে যে ক্ষত্রিয় সবাইকে, ক্ষত্রিয়কে রক্ষা করলে কি হবে, ক্ষত্রিয় ব্রাহ্মণকে রক্ষা করলে কি হবে। তো ক্ষত্রিয়র যে রক্ষা ধর্ম, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে এখানে আমরা দেখতে পাই। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো দেখ, এদের কিন্তু লাইফ অ্যাট রিস্ক, পাণ্ডবদের। কেন? কারণ দুর্যোধনের গুপ্তচর কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কারণ একটা মনে সন্দেহ কিন্তু দুর্যোধনের আছে, যেটা না মরলেও মরতে পারে, অবভিয়াসলি আছে। সেটার জন্য যদি ভীম নিজের পরাক্রম দেখিয়ে ফেলে, তাহলে ভীমের মতো মানুষ তো আর নেই এই পৃথিবীতে। ভীমের মতো বলশালী ওই মুহূর্তে আর কেউ নেই সারা পৃথিবীর বুকে, বা সেই মুহূর্তে আর্যাবর্তের বুকে অ্যাটলিস্ট।
তাহলে সেই বল যদি ভীম প্রকাশ করে ফেলে তার একটা রিস্ক আছে, কিন্তু সেই রিস্কের বাইরে কুন্তির মনে হলো যে না, আমার এই ব্রাহ্মণ পরিবারকে রক্ষা করা উচিত, কারণ ধর্ম এই কথা বলে। এবং তাতে কিন্তু যুধিষ্ঠির যে ধর্মরাজ, তাকে কিন্তু কনভিন্স করতে কুন্তির কোথাও কোনো অসুবিধা হলো না। হ্যাঁ, এবং এটাও আমার মনে হয় আছে যে যে বাড়িতে আমি অতিথি, যেমন বাড়ির গৃহকর্তা বা কর্ত্রীর এটা ধর্ম যে অতিথির কোনো অসুবিধে যেন না হয়, তেমনি অতিথিরও এটা ধর্ম যে বাড়িতে আমি অতিথি তাদের যদি কোনো অসুবিধে হয় তাদের রক্ষা করাটা আমার ধর্ম। একদম। এবং অতিথিকে যখন বাঁচানোর জায়গা আসলো এই ব্রাহ্মণের কাছে, যে অতিথি কিন্তু বললেন না যে কে গেছিল, কি করেছিল, কেন করেছিল, কারণ অতিথিও গৃহকর্তাও বুঝেছিলেন যে কোথাও বোধহয় এদের মধ্যে কিছু এক্সট্রা কোনো ব্যাপার আছে যেটা বাইরে না আসাই ভালো। এটা কিন্তু কুন্তি ডিরেক্টলি বলেনি, বা এটা কিন্তু না, একেবারেই নেই। কুন্তি কোথায় বলেননি যে এটা যে আমি আমার ছেলে করবে এটা আপনি বলবেন না, এটা বলেনি। কিন্তু তার মানে কর্তব্যের জায়গা থেকে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে প্রত্যেকটা জিনিস দেখ ধর্ম দ্বারা ভ্যালিডেটেড। মানে এর ধর্ম এ করে যাচ্ছে, ওর ধর্ম ও করছে, ওর ধর্ম ও করছে। ভীমের ধর্ম কি ছিল সেই মুহূর্তে? বক্রাক্ষসকে বধ করা, কারণ বক্রাক্ষসকে বধ করলে শুধু বক্রাক্ষসকে বধ করা নয়, তার সঙ্গে বাকি যে রাক্ষসরা ছিল ওখানে, ওর যে সাঙ্গপাঙ্গরা, তাদেরকে বলে দেবে তোমরা মানুষের উপর হিংসা করতে পারবে না। এটা বলে দিয়ে আসলো, যে তাতে অনেকগুলো মানুষের জীবন তো সেভ হলো, কারণ তারা তো বুঝলো যে বাবা এই ভীমের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। তো এখানে প্রত্যেকটাই কিন্তু দেখ ধর্ম দ্বারা ভ্যালিডেটেড, এবং প্রত্যেকটা গল্পেই আমরা বারবার দেখছি। হিড়িম্বার আজকের পর্বের যদি আমি ধর্মের জায়গা থেকে বলি, হিড়িম্বাকে অ্যাকসেপ্টেন্স যে দিল, সেটার পেছনেও ধর্ম ছিল একরকম, কারণ সেটাও হিড়িম্বা নিজের মতো করে ধর্মের কথা বলেছে, যে এটা হলে যে কত অসুবিধা হয়, যদি আপনি এটা করেন তাহলে ধর্মসঙ্গত, আমাকে ভীমের সঙ্গে মিলিত হতে দিন। এবং কুন্তি সেখান থেকে তার ধর্ম পালন করে। তো সেই সমস্তটাই কিন্তু ধর্ম দ্বারা ভ্যালিডেটেড, আমার মনে হয় এই পুরোটা জায়গা থেকে আমরা পেলাম। বেশ ভালো। তা আমার মনে হয় যে সাধারণত তো আমরা হিড়িম্বার গল্প এবং বক্রাক্ষসের গল্পটা ওই অমর চিত্র কথার মতো গল্প হিসেবে পড়ি, তাই না? ছোটোবেলাতে আমরা পড়েছি, কিন্তু আজকে আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করলাম, বের করে আনার চেষ্টা করলাম। জানি না কতদূর করে উঠতে পারলাম, বা আমাদের নিজেদের মতো করে করছি, আমরা তো শাস্ত্রজ্ঞ নই কেউ, কিন্তু গল্প পড়ে বা কাহিনী পড়ে বিস্তারে পড়ে যেটুকু নির্যাস নেওয়ার চেষ্টা করা যায়, সেটাকে আজকের দিনে আমরা কি তার থেকে শিখতে পারি সেটুকু বের করার চেষ্টা আমরা করলাম। আর হ্যাঁ, আমরা চেষ্টা করি যে শুধুমাত্র গল্পটা না, গল্প পড়ে আমাদের কি পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, বা আমরা খুবই নগণ্য সাধারণ দুজন মানুষ হিসেবে আমাদের এইটুকু থেকে কি কি পার্সপেক্টিভ আমরা বের করতে পারি সেটা আমরা চেষ্টা করি। এবং আমরা চাইবো আপনাদেরও কি মনে হচ্ছে, আপনাদেরও যদি অন্য কোনো পার্সপেক্টিভ থাকে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আমরা খুব রিসেন্টলি একটি এপিসোড করব যেখানে আপনাদের কমেন্ট আমরা পড়ব। সুতরাং আপনাদের যা যা মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা বেস্ট কমেন্টগুলোকে পড়ার চেষ্টা করব। আমাদের খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট দেখতে, আপনাদের কমেন্ট পড়তে, আপনাদের কমেন্টে আমাদের প্রতি ভালোবাসার কথা জানতে। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। আপনাদের অনেক ধন্যবাদ আবার দিই। এপিককে আস্তে 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 আপনারা ভালোবাসা দিচ্ছেন, নিশ্চয়ই আরও ভালোবাসাটা বাড়বে। এবং আপনারা যেটা আমাদের বলেছিলেন, আপনাদের ফিডব্যাক নিয়েই আজকে একটা জিনিস আমরা করলাম, আশা করি এরপরেও করব, যে আমরা এক একটা পার্ট, আমি আলাদা, প্রেমাশিস আলাদা করেই বলবে, কারণ সেখানে অনেকে বলেছেন ফোকাস সরে যাওয়ার সম্ভাবনা আছে, বা একটি গল্প একজনই বলুন, সেটাই আমরা চেষ্টা করলাম আজকে। হোপফুলি আপনাদের এই ফিডব্যাক নিয়ে আমরা যেটুকু টুইকিং দরকার সেটা করাতে আপনাদের আরও ভালো লাগবে এপিক। আমরা আরেকটা জিনিস আপনাদের ফিডব্যাক নিয়ে আপনাদের উৎসাহে করেছি, সেটা হচ্ছে আমরা একটি হিন্দি চ্যানেল লঞ্চ করেছি। হ্যাঁ, সেটার নাম হচ্ছে বাকারবং। সেটার লিঙ্ক আপনারা নিচে পাবেন। তো আপনাদের একটা দায়িত্ব আছে যে আমাদের যদি ভালোবাসেন তাহলে নিজেদের অবাঙালি বন্ধুদের কাছে পৌঁছে দিন। আমাদের উদ্দেশ্য সেটাই, যে শুধু বাংলায় কেন, আপনারা অনেকে বলেছেন যে আমাদের অবাঙালি বন্ধুদের কাছে আমরা শেয়ার করতে চাই, পারি না। তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, অনেকেই মেম্বার হচ্ছেন, অনেকে সুপার থ্যাঙ্কস দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এর সাথে সাথে এটুকু কি আপনাদের কাছে দাবি করা খুব বেশি যে আপনাদের অবাঙালি বন্ধুদের কাছে প্লিজ বাকারবং চ্যানেলটা ছড়িয়ে দিন, তাহলে
আমাদেরও একটু সুবিধা হয়, আর আপনাদের ভালো লাগাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছক, এই এই দাবি নিয়ে আমরা আজকের এপিসোড শেষ করি। বেশ, একদমই ঠিক। বাকার বঙ্গের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, সেটা যত পারেন শেয়ার করুন, কারণ বাকার বঙ্গেও আমরা কিন্তু বৈঠকের যে এপিসোডগুলো সেগুলোরই হিন্দি ভার্সনে করছি, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছয়। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।